কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি মোহাম্মদ সেলিম পারভেজ, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। আজকে একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ের আজকে এটি 7ম ক্লাস। আমরা আলোচনা করছিলাম প্রথম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, প্রথম পত্রের প্রথম অধ্যায় উৎপাদন। সেটির ধারাবাহিকতায় আজকে আরেকটি ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুর দিকে উৎপাদনের ধারণা সম্পর্কে আমরা জেনেছি, উৎপাদনের গুরুত্ব সম্পর্কে জেনেছি, উৎপাদনের আওতা সম্পর্কে জেনেছি। এই সব কিছুর ভিতরে কি ছিল যে উৎপাদন যে কোনো কিছু তৈরি বা সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। আরেকটু আমরা যদি বলি যে উৎপাদন উপকরণগুলো ব্যবহার করে বিক্রয়ের উদ্দেশ্যে চূড়ান্ত দ্রব্য ও সেবা বা অর্থাৎ পণ্য তৈরি করার প্রক্রিয়াকে উৎপাদন বলে। আমরা এই বিগত ক্লাসগুলো শুধুমাত্র উৎপাদনের উপর জোর দিয়েছি। এখন একটি প্রতিষ্ঠান সে যে উৎপাদন করেই যাচ্ছে, কিন্তু সেই উৎপাদন কতটুকু সফল হলো, কতটুকু লক্ষ্য অর্জনে ভূমিকা রাখলো, তাকে পরিমাপ করার দরকার কিনা? তোমরা বলবে অবশ্যই দরকার আছে। একটি প্রতিষ্ঠানের মালিক, একটি কারখানার মালিক, সে তো চাবে যে আমি যে উৎপাদন করে যাচ্ছি, বা সেই ব্যক্তি যে বলবে নিজেকে যে আমি যে উৎপাদন করে যাচ্ছি, সেই উৎপাদন আসলে আমার লক্ষ্য অর্জনে ভূমিকা রাখছে কিনা, আমার যে মুনাফা অর্জন, সেই মুনাফা অর্জনে ভূমিকা রাখছে কিনা। তো সেজন্য তার এই উৎপাদনের পরিমাপ করা প্রয়োজন। সেই পরিমাপ করা প্রয়োজন কিসের ভিত্তিতে? সে কিসের ভিত্তিতে পরিমাপ করবে? যে আমি যতটুকু উৎপাদন করেছি, সেখানে সেই উৎপাদনের ক্ষেত্রে আমার কি পরিমাণ উপকরণ ব্যবহার করা হয়েছে। এখন এইটার সাথে অন্য আরেকটা সময়ের, মানে গত মাসের উৎপাদনের কতটুকু উৎপাদন করা হয়েছে, কতটুকু উপকরণ ব্যবহার করে, এটার সাথে অন্য আরেকটি মাসের মোট উৎপাদন কতটুকু করা হয়েছে, কতটুকু উপকরণের সাহায্যে, এটা যদি দুইটা বিষয় তুলনা করা হয়, তাহলে সে বুঝতে পারবে যে সে তার উৎপাদনের যে গতি, সে গতি প্রকৃতি, সেটা তার লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে কি রাখবে না, এবং তার যে বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা, সেটা পূর্বের চেয়ে ভালো না খারাপ, সে সম্পর্কে তার অবশ্যই জানা থাকা দরকার। তেমনিভাবে সেই মোট উৎপাদনের পাশাপাশি তার শ্রমিকরা কাজ করছে প্রতিষ্ঠানে, উৎপাদনের ভূমিকা রাখছে, সেই শ্রমিকদেরও দক্ষতা পরিমাপ করা যায়। যে শ্রমিকরা পূর্বে কতটুকু সময় ব্যবহার করে কতটুকু উৎপাদন করতো, বর্তমানে কতটুকু সময় ব্যবহার করে কতটুকু উৎপাদন করছে। তেমনিভাবে যন্ত্রপাতিরও সেই দক্ষতা পরিমাপ করা যায়, যে পূর্বে কি পরিমাণ যন্ত্র সময় ব্যবহার করে কি পরিমাণ উৎপাদন করা যেত, এখন বর্তমানে কি পরিমাণ যন্ত্র সময় ব্যবহার করে কি পরিমাণ উৎপাদন করা যাচ্ছে। ঠিক আছে। তেমনিভাবে কাঁচামালেরও দক্ষতা পরিমাপ করা যায়, যে এই কাঁচামালের দক্ষতা পরিমাপ আমরা যদি করি, তাহলে সেটা পরোক্ষভাবে শ্রমিকদের দক্ষতা এবং ব্যবস্থাপনা দক্ষতাকেও অনেকটা পরিমাপ করে, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত থাকে। সেটা কি, যে কাঁচামাল ব্যবহার করে পূর্বে কতটুকু কাঁচামাল ব্যবহার করে কি পরিমাণ উৎপাদন করা যেত, এখন বর্তমানে কতটুকু কাঁচামাল ব্যবহার করে কি পরিমাণ উৎপাদন করা যায়, সেটার তারা একটা সেই দক্ষতা পরিমাপ করা যায়। এবং কাঁচামালের দক্ষতা সাধারণত মূলত আসে অন্যান্য বিষয়গুলোর সাথে জড়িত, যেমন যন্ত্রপাতি, শ্রমিক তাদের দক্ষতাও এখানে জড়িত থাকে। তাহলে এই যে উৎপাদনের দক্ষতার কথা বলছি আমরা, সেই দক্ষতাকে আমরা কি বলবো? উৎপাদনের দক্ষতাকে আমরা বলছি কি, বা সেটাকে অর্থনীতির ভাষায় বলে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি।
যে আমরা যে দক্ষতা পরিমাপের কথা বলছি, যে আমার যে উৎপাদন করেই যাচ্ছি সেই উৎপাদন আসলে পূর্বের তুলনায় ভালো হচ্ছে কিনা বা খারাপ হচ্ছে কিনা সেটা পরিমাপ করার জন্য কি করতে হবে, দুইটা সময়ের উৎপাদনের কি করতে হবে, তুলনা করতে হবে। এই তুলনা করার যে মাপকাঠি, তুলনা করার যে উপায়, সেই উপায়কে আমরা বলছি কি উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি, ইংলিশে বলা হচ্ছে কি প্রোডাক্টিভিটি। তো প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদনশীলতা সম্পর্কে তোমাদের একটা অল্প একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সেই সংজ্ঞায় আসব যে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি কি। সহজ ভাষায় যদি বলা যায় যে উৎপাদন ও উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। কি বলছি? উৎপাদন ও উপকরণ অনুপাত। তারপরে আমরা একটু গভীর সংজ্ঞায় যাব, একটু ব্যাপক সংজ্ঞায় আকারের যে সংজ্ঞাগুলো সেগুলোতে যাব। প্রথম কথা হচ্ছে উৎপাদনশীলতা কি, যে উৎপাদন ও উপকরণের অনুপাত। প্রোডাক্টিভিটি ইজ দ্য রেশিও অফ ইনপুট অ্যান্ড আউটপুট। এই যে ইনপুট এবং আউটপুটের যে রেশিওকে বলা হচ্ছে উৎপাদনশীলতা, সেটা আমরা একটু বোর্ডে লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। উৎপাদন ও উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। তাহলে আমরা যে সংজ্ঞাটা সবচেয়ে সহজ যে সংজ্ঞা, তোমাদের যদি জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে উৎপাদনশীলতা কি আসে, যে বলা হলো যে উৎপাদনশীলতা কি, লেখো, তোমরা এই সহজ সংজ্ঞাটাই লিখবে, অত বড় সংজ্ঞা দেওয়ার দরকার নাই, সহজ সংজ্ঞাটা বোঝার চেষ্টা করো। এখানে কি বলা হচ্ছে যে উৎপাদন ও উপকরণের অনুপাত, উৎপাদন ও উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। এখন অনুপাত কিভাবে বের করতে হয় সেটা দেখো, যে আমরা কি বের করব উৎপাদন, এখানে আমরা এই জায়গায় লিখতে পারি, যেহেতু এই লেখাটাকে আমরা একটু জায়গা কম, আমরা এখানে লিখতে পারি উৎপাদনশীলতা সমান সমান উৎপাদন ডিভাইডেড বাই উপকরণ। আচ্ছা, এখন উৎপাদনশীলতা সমান সমান উৎপাদনকে আমরা উপকরণে ভাগ করি। যে কোনো অনুপাত বের করতে গেলে আমরা কি করব, যেমন অনুপাত বের করতে কি করা হয়, কার সাথে কারো অনুপাত বের করবো। আমরা যদি আয়ের সাথে ব্যয়ের অনুপাত বের করতে হয়, সম্পদের তুলনায় মুনাফার অনুপাত যদি বের করতে, এরকম অনেক অনুপাত বের আছে। তো অনুপাত বের করার উপায় হচ্ছে কি, যে উৎপাদন বা আউটপুট যে উপাদানটাকে সেটা আমরা উপকরণ দ্বারা ভাগ করব আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই আমরা কাল্পনিক একটা তথ্য দিতে পারি, যেমন উৎপাদন হলো, টাকায় রূপান্তর করে আমরা যদি বলি উৎপাদন হলো 10,000 টাকা। আচ্ছা, এখন উপকরণ ব্যবহার করা হয়েছে কত টাকার, মনে করো 7,000 টাকার উপকরণ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এর অনুপাত কত বের হবে, অনুপাত যদি আমরা বের করি তাহলে এখানে আসতেছে কত, 10:7। যদি আমরা এনে বের করি যে 10/7, 1.43 বলা যায়, 1.43। যদি আমরা ভাগ করি 1.43 আসে, কারণ 4 2-এর পরে 8 আসে, যেহেতু 1.43। এখানে এই যে অনুপাত চিহ্ন দিয়ে পরে কিন্তু 1 আসে, কিন্তু ওই একটা আমরা এটা নিচে লিখি, যে অনেক স্টুডেন্ট বুঝবে না, কারণ পাশে যদি ভিউ না আসে, আমরা এটা নিচে লিখি, তাই বা উপরে ইন্ডিকেট করতে পারি। আচ্ছা, আমরা এইটার মানটা উপরে ইন্ডিকেট করছি, তাহলে এখানে সমান সমান হচ্ছে কত, ভাগ করলে 1.43 অনুপাত 1।
এভাবে আসে 1.43:1, কিন্তু পাশের যে একটা সেটা আমরা লিখব না। তাহলে পাশের এই যে এইটুকু শুধুমাত্র আমরা 1.43টুকু লিখবো আর কি। এই পাশে যে 1 নিচের যে 1 সেটা আমরা ধরে নিব যে 1 আছে, সেটা আমাদের বলা দরকার নেই। তাহলে এখানে দেখো এই কথাটার অর্থটা কি বোঝায়, যে উপকরণ 1 টাকার উপকরণ ব্যবহার করে আমরা উৎপাদন করেছি 1.43 টাকার পণ্য। খেয়াল করো, 1 টাকার উপকরণ ব্যবহার করে আমরা উৎপাদন করেছি কত? 1.43 টাকার পণ্য। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখাতে পারি এই উৎপাদনশীলতা কোন সময় কাজে লাগবে? এই উৎপাদনশীলতা কাজে লাগবে অন্য আরেকটা সময়। এটা মনে করো যে আমাদের এটা মনে করো জানুয়ারি মাসের উৎপাদন। এই উৎপাদনশীলতা হচ্ছে কি জানুয়ারি মাসের। আচ্ছা, এখন আমরা অন্য আরেকটা সময়ের উৎপাদনশীলতা যদি বের করি, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু সেটা আমরা কম বের করতে পারবো। আমরা এই সংজ্ঞাটা মুছে ফেলছি, আমাদের একটু পরবর্তী টপিক্সে যাওয়ার জন্য আমাদের আর একটা উদাহরণ দরকার। তাহলে আমরা এখানে এখন নিচে লিখতে পারি, এটা যেহেতু জায়গা আছে, হ্যাঁ, আমরা নিচে লিখতে পারি যে জানুয়ারি মাসের উৎপাদনশীলতা হচ্ছে, আমরা একটা কাল্পনিক একটা দিয়ে আমরা এটা লিখবো কত? 1.43.1। আচ্ছা, আমরা এখন ফেব্রুয়ারি মাসের উৎপাদনশীলতা আমরা বের করব। ফেব্রুয়ারি মাসের উৎপাদনশীলতা আমরা এখানে ডাইরেক্ট উৎপাদন উপকরণের মান বসাবো, যে আমরা উৎপাদন করেছি ফেব্রুয়ারি মাসে উৎপাদন করেছি, আর ধরে নিলাম যে উৎপাদন করেছি ওই 11,000 টাকা, আর উপকরণ আগের মতো ছিল। ঠিক আছে, আচ্ছা, তো উপকরণ আগের মতোই ছিল কিন্তু উৎপাদন হয়েছে 1,000 টাকার বেশি। যদি আমরা এখন এখানে মানটা বের করার চেষ্টা করি, যে 11/7 সমান এখানে আসে 1.57 কত এখানে আসে 1। আচ্ছা, তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে আমরা 1 টাকার উপকরণ ব্যবহার করে উৎপাদন করেছি কত পরিমাণ পণ্য? কি পরিমাণ পণ্য? 1.57 টাকার পণ্য। তাহলে এখানে খেয়াল করো যে উৎপাদনশীলতা পূর্বের তুলনায় বেড়েছে কিনা। দেখো, পূর্বে উৎপাদনশীলতা কত ছিল? 1.43, আর এখন হয়েছে কত? 1.57। তাহলে অবশ্যই উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। যেহেতু উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে পূর্বের তুলনায়, তাহলে আমরা বলতে পারি কি যে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসের উৎপাদনশীল প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা ভালো ছিল, আমরা এটা মন্তব্য করতে পারি। বা প্রতিষ্ঠানের মালিক তখন বুঝতে পারবে যে না, তার প্রতিষ্ঠানটি তার যে লক্ষ্যের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, প্রতিষ্ঠানটি মুনাফার দিকে অগ্রগামী হচ্ছে। ঠিক আছে, এই যে এভাবেই উৎপাদনশীলতা কাউন্ট করা হয়, গণনা করা হয়। এবং এটার উদ্দেশ্য হচ্ছে কি যে পূর্বের তুলনায় যে বর্তমানের যে উৎপাদন ব্যবস্থাপনা বা যে উৎপাদনের যে অবস্থা সেটা তুলনা করার জন্য, তুলনা করে দেখা হয় যে আসলে উৎপাদনের গতি প্রকৃতি আসলে কোন দিকে যাচ্ছে, যে আমাদের মুনাফা অর্জনের দিকে যাচ্ছে বা আমাদের লক্ষ্য অর্জনের দিকে যাচ্ছে, নাকি না আমরা লক্ষ্য অর্জন থেকে বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত হচ্ছে, সে বিষয়টা সম্পর্কে জানা যায়। এই উৎপাদনশীলতা শুধুমাত্র এখানে আমরা এটা বের করেছি মোট উৎপাদনশীলতা, এটাকে আমরা মোট উৎপাদনশীলতার একটা ধরবো, কিন্তু উৎপাদনশীলতা আরো অনেক প্রকারভেদ রয়েছে। যেমন এখানে কাঁচামালের উৎপাদনশীলতা আমরা বলবো যে কাঁচামালের উৎপাদনশীলতা আছে, তারপরে যন্ত্রপাতির উৎপাদনশীলতা, তারপরে আছে শ্রমের উৎপাদনশীলতা, শ্রমিক ব্যবহার করি আমরা, শ্রমের উৎপাদনশীলতা আছে, কাঁচামাল, যন্ত্রপাতি, শ্রম। তারপরে আমরা আবার মোট উৎপাদনশীলতা, আমরা সার্বিক যে উৎপাদনশীলতা, যেটা মোট উৎপাদনশীলতা যেটা আমরা বের করতে পারি, মোট উৎপাদনশীলতা একটা আছে, মোট উৎপাদনশীলতা বা সার্বিক, এটা আমরা মোট না বলে সার্বিক উৎপাদনশীলতা বলতে পারি।
সবকিছু মিলিয়ে যে সার্বিক উৎপাদনশীলতা, কাঁচামাল উৎপাদনশীলতা, যন্ত্রপাতির উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, আরেকটা আছে আর্থিক উৎপাদনশীলতা রয়েছে, আর্থিক উৎপাদনশীলতা। ঠিক আছে, এই যে সার্বিক সকল মোট উৎপাদনের কে আমরা মোট উপকরণ দ্বারা ভাগ করে সার্বিক উৎপাদনশীলতা বা মোট উৎপাদনশীলতা বের করব। কাঁচামাল উৎপাদনশীলতা বের করবো আমরা মোট উৎপাদনের পরিমাণকে, কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হয়েছে সেটা দ্বারা ভাগ করলে বের করা যাবে। যন্ত্রপাতি উৎপাদনশীলতা তেমনিভাবে মোট উৎপাদনের পরিমাণ অথবা মোট উৎপাদনের যে উৎপাদিত পণ্যের যে মূল্য সেটাকে আমরা কি দ্বারা ভাগ করব, যন্ত্র সময় অথবা যন্ত্রপাতি ব্যবহারের যে ব্যয় সেটা দ্বারা ভাগ করে আমরা বের করতে পারবো। শ্রমের উৎপাদনশীলতা তেমনিভাবে বের করতে পারবো, আর্থিক উৎপাদনশীলতা বের করতে পারবো। এর প্রত্যেকটা এইভাবে উৎপাদনশীলতা বের করার মাধ্যমে আমরা কিভাবে এখানে যে উৎপাদনশীলতার প্রত্যেকটা ক্ষেত্রে আসলে আমাদের দক্ষতার পরিচয়, প্রতিষ্ঠানটি দক্ষতার পরিচয় দিচ্ছে কিনা বা প্রতিষ্ঠানটি তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারছে কিনা সেই বিষয়টা আমরা পরিমাপ করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি উৎপাদনশীলতার যে ধারণা, যে উৎপাদনশীলতা যে বিষয়টি কি সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা সর্বশেষে আমরা উৎপাদনশীলতা সম্পর্কে কি কি জানতে পারলাম সেই বিষয়টা একটু তোমাদের সামনে উপস্থাপন করছি। আমরা এটা মুছে ফেলছি। উৎপাদনশীলতা অন্তর্ভুক্ত বিষয়গুলো নিম্নরূপ। উৎপাদনশীলতা সম্পর্কে আমরা কি কি জানতে পারলাম। এক নম্বর হচ্ছে উৎপাদনশীলতা, উৎপাদন ও উপকরণ অনুপাত। উৎপাদনশীলতা হলো উৎপাদন ও উপকরণের অনুপাত। উৎপাদন ও উপকরণের অনুপাত। 2 নাম্বার আসছ, 2 নম্বর বলছে এটি উৎপাদন বৃদ্ধির সাথে এটি নির্ভর করে উৎপাদন দক্ষতার উপর। বা আমরা আরেকবার বলতে পারি উৎপাদনশীলতা উৎপাদন দক্ষতার পরিমাপক। উৎপাদন দক্ষতার পরিমাপক হচ্ছে উৎপাদনশীলতা। তারপরে আর উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে পণ্য মূল্য হ্রাস পায় এবং মুনাফাও বৃদ্ধি পায়। হ্যাঁ, উৎপাদনশীলতা যদি বৃদ্ধি পায় শুধুমাত্র তখনই, যেমন গত মাসের তুলনায় যদি এই মাসে যদি উৎপাদনশীলতা বৃদ্ধি পায় তাহলে অবশ্যই কী হবে, উৎপাদনশীলতা বৃদ্ধি মানেই যে উপকরণ কম ব্যবহার করে বেশি পরিমাণ উৎপাদন। অথবা এরকম হতে পারে যে পূর্বের মতো উৎপাদন হয়েছে কিন্তু উপকরণ আগের চেয়ে কম ব্যবহার করা হয়েছে, তাহলে কী হবে, মুনাফা বাড়বে। আর এর ফলে কী হবে, প্রতিষ্ঠানটি তাদের পণ্য মূল্য কম রেখেও তার পণ্য বিক্রি করতে পারবে। ঠিক আছে, কারণ তার উৎপাদন খরচটা, গড়ে উৎপাদন খরচটা কমে যাচ্ছে, তখন সে একটু পণ্যের মূল্য কম রাখলেও তার মুনাফা হবে। ঠিক আছে, তাহলে পণ্যের বিক্রি বেড়ে যাবে, এইভাবে তার মুনাফাও বৃদ্ধি পাবে। তাহলে আমরা উৎপাদনশীলতা সম্পর্কে জানলাম যে উৎপাদনশীলতা কি। উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদন ও উপকরণের অনুপাত, আর এটি নির্ভর করে উৎপাদন দক্ষতার উপর। আবার অন্যভাবে আমরা কি বলতে পারি যে উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদন দক্ষতার একটি পরিমাপক।
আচ্ছা, তারপরে 3 নাম্বার একটা কি বললাম যে উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে একমাত্র শুধু উৎপাদনশীলতা, কিন্তু শুধু উৎপাদনশীলতা একটা অনুপাত, এটা যদি যে পর্যন্ত বৃদ্ধি না পাচ্ছে, উৎপাদনশীলতা যতক্ষণ না পর্যন্ত বৃদ্ধি না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাবে অথবা পণ্যমূল্য হ্রাস পাচ্ছে। শুধু উৎপাদনশীলতা কোনো একটি সময়ের উৎপাদনশীলতা, সেটি অন্য সময়ের সাথে তুলনা না করা পর্যন্ত বোঝা যাবে না যে প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে বা প্রতিষ্ঠানটির দক্ষতা পূর্বের তুলনায় বাড়ছে, সেই বিষয়টা তুলনা করা যাবে না। তো উৎপাদনশীলতা কোন সময় একটি প্রতিষ্ঠান মুনাফা বৃদ্ধিতে সহায়তা করবে? যদি উৎপাদনশীলতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায় তখনই সম্ভব সেই মুনাফা বৃদ্ধি করা। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন উৎপাদনশীলতার গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। এটা মুছে ফেলছি। উৎপাদনশীলতার গুরুত্ব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পাঠের বিষয়বস্তু ছিল উৎপাদনশীলতার ধারণা এবং গুরুত্ব, এবং পাঠের শিক্ষণফল ছিল শিক্ষার্থীর এই পাঠ শেষে উৎপাদনশীলতার ধারণা এবং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা উৎপাদনশীলতার যে ধারণা সেটি ব্যাখ্যা করেছি, এখন উৎপাদনশীলতার গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে কতগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমি প্রথমে লিখব। 1 নাম্বার, উৎপাদন বৃদ্ধি। 2 নাম্বার, ব্যবসায় সম্প্রসারণ। ব্যবসায় সম্প্রসারণ। 3 নাম্বার, চাহিদা পূরণ। 4 নাম্বার, আয় বৃদ্ধি। 5 নাম্বার, মুনাফা অর্জন। 6 তারপরে 6 নাম্বার, প্রতিযোগিতা মোকাবেলা। মোকাবেলা। 7 নাম্বার, সম্পদের সঠিক ব্যবহার। 8 নাম্বার, কর্মসংস্থান সৃষ্টি। 'কর্মসংস্থান সৃষ্টি। তারপরে 9 নাম্বার, জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন। 10 নাম্বার, শ্রমিকদের কল্যাণ সাধন। শ্রমিকদের কল্যাণ সাধন। 11 নম্বর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 11টি পয়েন্ট আলোচনা করব। 2টি পয়েন্ট আমরা আলোচনা করছি না, সেটি আসলে গুরুত্বের সাথে সরাসরি সম্পৃক্ত, তা একটু কম, সময়ও আমাদের স্বল্পতা রয়েছে, তোমরা এটা বিষয়টা দেখে নিবে। প্রথমে দেখো উৎপাদন বৃদ্ধি। উৎপাদনশীলতা যদি বৃদ্ধি পায়
উৎপাদনশীলতা যদি পূর্বের তুলনায় বৃদ্ধি পায় তখনই কিন্তু উৎপাদন বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি যে উৎপাদনশীলতা কি, উৎপাদন এবং উপকরণের অনুপাত। এখন যদি উৎপাদন এবং উপকরণ অনুপাত কখন বৃদ্ধি পাবে পূর্বের তুলনায়, যখন দেখা যাবে যে পূর্বের তুলনায় কম পরিমাণ উপকরণ ব্যবহার করে বেশি পরিমাণ উৎপাদন করা হয়েছে। যে উপকরণ আগে ব্যবহার করা হয়েছিল 7,000 টাকার, এখন 6,000 টাকার উপকরণ ব্যবহার করে পূর্বের মতোই 10,000 টাকার উৎপাদন করা হয়েছে, তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আবার যদি এরকম করা হয় যে উৎপাদন পরিমাণ পূর্বের তুলনায় বেড়েছে কিন্তু উপকরণের পরিমাণ আগের মতোই রয়েছে, তা উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আবার যদি এরকম হয় যে উপকরণের পরিমাণও বাড়ানো হয়েছে, উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই বৃদ্ধিটা যদি উপকরণের পরিমাণ যতটুকু বাড়ানো হয়েছে তার চেয়ে বেশি পরিমাণ উৎপাদন হয়েছে সেই তুলনায়, তাহলেও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তাহলে যখনই উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে তখনই আমরা বলতে পারি যে কি সেখানে উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে। আচ্ছা, আবার কোনো সময় সেখানে কি হবে যে ক্ষেত্রে উপকরণের পরিমাণ আমরা কম ব্যবহার করে উৎপাদন আগের মতো রেখেছি, সেক্ষেত্রে হয়তো বৃদ্ধি পাবে না, কিন্তু সাধারণভাবে আমরা ধরে নিই কি যে উৎপাদনশীলতা বৃদ্ধি মানেই উৎপাদন সেখানে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, পরে দেখো যে ব্যবসায় সম্প্রসারণে উৎপাদনশীলতা কীভাবে ভূমিকা রাখে। একটি প্রতিষ্ঠান যখন উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবে তার মুনাফা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ সে তার উৎপাদন খরচটা পূর্বের তুলনায় কম হয়। ঠিক আছে। আর যদি উৎপাদনশীলতা না বাড়ে তাহলে তো সে উৎপাদনের খরচ, যেটা গড় খরচ, সেটা তো তার কমবে না। ঠিক আছে। তো সেক্ষেত্রে তো বলা যাবে না, যদি উৎপাদনশীলতা বৃদ্ধি পায় তখনই কিন্তু মুনাফা বাড়ার সম্ভাবনা থাকবে, কারণ তখন পূর্বের তুলনায় তার খরচটা কম হয়। আচ্ছা, এখন সেই মুনাফা বৃদ্ধি পেলে সে অবশ্যই তার ব্যবসা প্রতিষ্ঠান তার বর্ধিত মুনাফা দিয়ে সে অন্য তার ব্যবসার যে আয়তন সেটা সে বৃদ্ধি করতে পারে। ঠিক আছে। বা অন্য কোনো খাতে সেটা বিনিয়োগ করতে পারে, এভাবে ব্যবসা সম্প্রসারণ হয়। আচ্ছা, তারপরে আবার দেখো চাহিদা পূরণ করতে গেলে দেখো এখানে 3 নম্বর পয়েন্টে হচ্ছে কি চাহিদা পূরণ। এখন চাহিদা পূরণ করতে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে যে মানুষের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। আবার অনেক সময় একটি প্রতিষ্ঠান দেখা যাচ্ছে তার প্রতিষ্ঠানে কোনো একটা শুরুর দিকে একটি নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে বা নির্দিষ্ট একটি জেলা উপজেলায় তার ছিল মানে ক্ষেত্র ছিল, সেই যখন তার পণ্যের যখন চাহিদা বৃদ্ধি পায় সে তখন অন্য পার্শ্ববর্তী জেলায় বিক্রি করতে চায়। ঠিক আছে। অনেক সময় কোনো প্রতিষ্ঠান আছে তার পুরো দেশব্যাপী তার চাহিদা থাকে, আবার অনেক সময় দেশের গণ্ডি দেশের বাইরেও পণ্যের চাহিদা তৈরি হয়। এই চাহিদা পূরণ করতে গেলে অবশ্যই তাকে কি করতে হবে, উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। উৎপাদনশীলতা না বাড়ালে তার সে কি করতে পারবে না, সে বর্ধিত চাহিদা পূরণ করতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, যে উৎপাদনশীলতা বৃদ্ধি করার উপায় অনেকগুলো উপায় রয়েছে, যেমন সেখানে সে তার প্রত্যেকটা ধাপে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে। যেমন কাঁচামাল উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে, কাঁচামাল ব্যবহারের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করতে পারে, দক্ষতার বৃদ্ধির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যেতে পারে। যন্ত্রপাতির দক্ষতা অর্জন, সেক্ষেত্রে উন্নত আধুনিক মানের যন্ত্রপাতি ব্যবহার করে কম সময়ে বেশি পরিমাণ উৎপাদন করার যে দক্ষতা বা যে প্রযুক্তি সেটা সংযোজন করতে পারে। এভাবে উৎপাদনশীলতা প্রতি ক্ষেত্রেই বৃদ্ধির মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার বর্ধিত চাহিদা পূরণ করতে সক্ষম হয়। ঠিক আছে। তো এভাবে উৎপাদনশীলতা চাহিদা পূরণের ভূমিকা রাখে। তারপর আয় বৃদ্ধি। এই আয় বৃদ্ধিটা কিভাবে, যে একটি প্রতিষ্ঠানের যখন উৎপাদনশীলতা বৃদ্ধি পায় তখন সে প্রতিষ্ঠান মুনাফা যখন বাড়ে, আর মুনাফা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে তার একটা অংশ ওই প্রতিষ্ঠানের যে শ্রমিক কর্মকর্তা রয়েছে তাদের মধ্যে বণ্টিত হয়। ঠিক আছে। তাদের আয়ও তখন বৃদ্ধি পায়, কারণ প্রতিষ্ঠানের মালিক তার কৃতজ্ঞতা বশতই তখন তার যে শ্রমিক কর্মকর্তা থাকে তাদেরকে বেতন বৃদ্ধি বা শ্রমের যে মূল্য বা মজুরি সেটা বৃদ্ধি করে দেয়। হ্যাঁ, সেটা তার একটা নৈতিক দায়িত্বের পর্যায়ে পড়ে। হ্যাঁ, তো এভাবে তখন ওই প্রতিষ্ঠানের যে যারা কর্মী থাকে তাদের আয় বৃদ্ধি পায়, আর আয় বৃদ্ধি পেলে তারা কি করতে পারে, তখন তাদের যে ভোগের যে পরিমাণ সেটাও তারা বাড়াতে পারে সেই সব শ্রমিক কর্মীরা। তারপর মুনাফা অর্জন, আমি আগেই বলেছি যে উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে কি হয়, সেই প্রতিষ্ঠানের গড় যে খরচ, উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচটা হ্রাস পায়।
সেই উৎপাদন খরচটা হ্রাস পায়। সেই উৎপাদন খরচটা যদি হ্রাস পায় তাহলে প্রতিষ্ঠানে তখন বিক্রি তখন পণ্যের মূল্য তারা কম রাখতে পারে বা পণ্যের মূল্য হ্রাস করতে পারে। হ্রাস করার মাধ্যমে বেশি পরিমাণ তখন বিক্রি হবে, বেশি পরিমাণ বিক্রি হলে তাদের মুনাফাও বাড়বে। ঠিক আছে, এভাবে মুনাফা বৃদ্ধিতে উৎপাদনশীলতা ভূমিকা রাখে। তারপর প্রতিযোগিতা মোকাবেলা একটি বিষয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে তোমরা যেহেতু মার্কেটিং নিয়েছো সাবজেক্ট তোমাদের বিষয় হিসেবে, তো তোমরা জানতে পারবে যে প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য একটি বড় উপায় হচ্ছে কি পণ্যের মূল্য। যে কিভাবে পণ্যের মূল্য, যে কম মূল্যে একটি প্রতিষ্ঠান যদি তার প্রতিযোগীর তুলনায় যদি কম মূল্যে ভালো মানের পণ্য বাজারে নিয়ে আসে তাহলে সেই প্রতিষ্ঠানের পণ্য বেশি পরিমাণ বিক্রি হবে। একজন ক্রেতা যখন দেখবে যে একই মানের পণ্য আর দেখা যাচ্ছে যে একটি প্রতিষ্ঠান একটু কম মূল্যে বিক্রি করতেছে, তখন তার টার্গেট থাকবে সেই পণ্যটি ক্রয় করা। ঠিক আছে, তার এই পণ্য মূল্য হ্রাসের ভূমিকা রাখে কে? উৎপাদনশীলতা। এভাবে প্রতিযোগিতা মোকাবেলা করতে ভূমিকা রাখে উৎপাদনশীলতা। ঠিক আছে, তাহলে এই প্রতিযোগিতা মোকাবেলা করতে গেলেও কি করতে হবে? উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। তারপরে আসো যে সম্পদের সঠিক ব্যবহার। যে সম্পদের সঠিক ব্যবহার, একটি প্রতিষ্ঠানের অনেক সম্পদ থাকতে পারে, একটি দেশের অনেক সম্পদ থাকতে পারে, একটি সমাজের অনেক সম্পদ থাকতে পারে। সেই সম্পদের ব্যবহার কিন্তু নির্ভর করে কিসের উপরে? সম্পদের সঠিক ব্যবহার তখনই হবে যদি উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাহলে কিভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে? আমি আগেই বলেছি উৎপাদনশীলতা প্রতি ক্ষেত্রে বৃদ্ধি করতে হবে। যেমন কাঁচামাল ব্যবহারে উৎপাদনশীলতা বাড়াতে হবে, শ্রমের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়াতে হবে, তেমনি যন্ত্রপাতি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। এবার প্রতি ক্ষেত্রে যদি উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায় তেমনি তখন সম্পদের সঠিক ব্যবহার তখন সম্ভব হবে। তখন যে সম্পদ রয়েছে সেই সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে দেখা যাচ্ছে পূর্বের তুলনায় অনেক বেশি উপার্জন করা সম্ভব হবে। তাহলে এই সম্পদের সঠিক ব্যবহার নির্ভর করে কিসের উপরে? উৎপাদনশীলতা বৃদ্ধির উপরে। তারপর কর্মসংস্থান সৃষ্টি। যে উৎপাদনশীলতা কিভাবে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে, এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে অনেক সময় আসে তোমাদের 2 নম্বর মার্ক থাকে। তো 2 মার্ক থাকে। তো সেক্ষেত্রে কিভাবে করে সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। উৎপাদনশীলতা বিষয়টা যদি তোমাদের ধারণা থাকে যে উৎপাদনশীলতা কি, উৎপাদন ও উপকরণ অনুপাতকে উৎপাদনশীলতা বলে। এখন এই উৎপাদনশীলতা যদি কোনো প্রতিষ্ঠান বৃদ্ধি পায় তখন কি হয়? সেই প্রতিষ্ঠানের তখন ব্যবসা সম্প্রসারণ হয়। সেই প্রতিষ্ঠান তার সম্প্রসারণ করতে পারে, সে পূর্বের তুলনায় বেশি উৎপাদন করতে পারে। বেশি উৎপাদন করতে তখন ব্যবসা সম্প্রসারিত হলে স্বাভাবিকভাবে তার যে ব্যবসার আয়তনটা বেড়ে গেলে তার অতিরিক্ত শ্রমিক সেখানে লাগবে। সে অতিরিক্ত শ্রমিকের জন্য অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি হবে। এভাবে দেখা যাচ্ছে কি, এটা যদি আমরা পুরো দেশের কথা চিন্তা করি সেক্ষেত্রেও একই অবস্থা। হ্যাঁ, যে উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে তাহলে মানুষের বেশি উৎপাদন করতে হবে, আর বেশি উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানে বলা হচ্ছে কি উৎপাদনশীলতা কর্মসংস্থান সৃষ্টি করে। তারপর জীবনযাত্রার মান উন্নয়ন। এটা আমি একটু আগে আলোচনা করেছি যে জীবনযাত্রার মান উন্নয়ন কিভাবে একটি প্রতিষ্ঠানের যখন হয় প্রতিষ্ঠানের জন্য মুনাফা বৃদ্ধি পায়, উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পেল। আর সেই মুনাফা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের যে মালিক তখন শ্রমিক কর্মীদের যে বেতন কিছুটা হলেও বৃদ্ধি করে। তাই বেতন বা মজুরি যখন বৃদ্ধি পায় তখন ওই শ্রমিক কর্মীদের তখন আয় বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এভাবে এবং এই বর্ধিত আয়ের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের যে শ্রমিক কর্মী কর্মকর্তা যারা থাকে তারা তাদের যে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা তখন বেশি পণ্য, তাদের প্রয়োজনীয় যে উন্নত পণ্য সামগ্রী তারা ভোগ করার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। তাহলে সেটার মূলে রয়েছে কি? উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে কি হয়েছে? প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পেয়েছে। আর প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি তার শ্রমিক কর্মী কর্মকর্তা যারা ছিল তাদের আয়ের শ্রমিক মজুরি অথবা বেতন তারা কিছুটা হলেও বৃদ্ধি করে। সেই বর্ধিত আয় ব্যবহার করে প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মী কর্মকর্তারা তখন তাদের উন্নত মানের পণ্য সামগ্রী তারা ভোগ করার সুযোগ পায়। এর ফলে ওই প্রতিষ্ঠানের শ্রমিক কর্মী কর্মকর্তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। তেমনিভাবে পুরো দেশের যদি উৎপাদনশীলতা বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হয়?
বা কোনো একটা সমাজের কোনো একটা অঞ্চলের, তাহলে সেক্ষেত্রেও কি হয় যে সবার আয় যখন বেড়ে যাবে তখন তাদের উন্নত পণ্য ভোগ করার যে ক্ষমতা সেটাও বা তাদের প্রয়োজনীয় পণ্য ভোগ করার যে ক্ষমতা সেটা তখন বৃদ্ধি পাবে, এভাবে তাদেরও জীবনযাত্রার মান উন্নত হয়। তারপর শ্রমিকদের কল্যাণ সাধন। শ্রমিকদের কল্যাণ সাধন একটু আগেই বলেছি যে একটি প্রতিষ্ঠানের যে শ্রমিকরা থাকে তাদের প্রতিষ্ঠানে যদি উৎপাদনশীলতা বৃদ্ধি পায় তাহলে তারা কি হয়, তারা অল্প সময়ে বেশি বেশি পরিমাণ উৎপাদন করতে পারে, তাহলে তখন তাদের যে মজুরি সেই মজুরিটাও তখন বৃদ্ধি পাবে। ঠিক আছে, এভাবে শ্রমিকদের কল্যাণ সাধন হয়। তারপর অর্থনৈতিক প্রবৃদ্ধি, একটু আগে আমি এটাও আলোচনা করলাম যে অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন আমরা বলবো তখন পুরো দেশের কথা চিন্তা করব। যে একটি দেশের যখন একটি প্রতিষ্ঠান যেমন উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, তেমনি একটি দেশের যখন এই সারা একটি দেশের মধ্যে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, যতগুলো কারখানা রয়েছে, হ্যাঁ, যতগুলো সেবা প্রতিষ্ঠান রয়েছে, সবগুলো প্রতিষ্ঠানের যদি উৎপাদনশীলতা বৃদ্ধি পায় তাহলে দেশেরও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আর দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে কি হবে, ওই দেশে কর্মসংস্থান যখন বৃদ্ধি পাবে, ওই দেশের প্রত্যেকটা মানুষের আয় বৃদ্ধি পাবে, হ্যাঁ, তেমনিভাবে তখন ওই দেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটা অর্জিত হবে। ঠিক আছে, তাহলে আমরা একে একে সবগুলো পয়েন্ট ব্যাখ্যা করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল কি, উৎপাদনশীলতার ধারণা এবং উৎপাদনশীলতার গুরুত্ব। তো আমরা আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এখন তোমরা একটু বাড়ির কাজ নিয়ে রাখো, আমরা আগামী ক্লাসে উৎপাদনশীলতার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। আজকে তোমরা একটা বাড়ির কাজ নিয়ে রাখো, আমি বাড়ির কাজটা লিখে দিচ্ছি এখানে বোর্ডে। আচ্ছা, এক নম্বর ছিল যে উৎপাদনশীলতা কি, আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে উৎপাদনশীলতার গুরুত্ব ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে তোমাদের এটাই হচ্ছে বাড়ির কাজ। এই বাড়ির কাজটা তোমরা আজকের যে ডেট, আজকের যে ক্লাসের যে তারিখ, সেই তারিখ হচ্ছে আজকের তারিখ হচ্ছে 18/11/2020। এই আজকের তারিখ দিয়ে তোমরা এই বাড়ি কাজটা আলাদা শিটে সুন্দর করে তুলে রাখবে। ঠিক আছে, যখন কলেজ খুলবে তখন আমরা তোমাদের কাছ থেকে এই ডেট অনুসারে আমি এই বাড়ি কাজটা সংগ্রহ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং যেখানেই তোমরা বের হও, বাসার বাইরে বের হলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করো। সরকার এই ব্যাপারে কঠোর অবস্থান নিচ্ছে, কারণ পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আর স্বাস্থ্যবিধি মেনে চলবা, বাসায় আসলে হাত ভালো করে ধুতে হবে সাবান দিয়ে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।